আমি ডক্টর মোহাম্মদুল্লাহ। আমি 40তম বিসিএস হেলথে কর্মরত আছি। এখন রেসিডেন্ট হিসেবে কাজ করছি এনএসিভিটি তে। তো বিডি ফিজিশিয়ানকে ধন্যবাদ আমাদের মতো ছোট ছোট মানুষকে সুযোগ দেওয়ার জন্য, এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। স্পেশালি আমার বন্ধু প্রীতমকে ধন্যবাদ। তো বিসিএস ভাইবা আসলে খুবই মানে স্ট্রেসফুল একটা জিনিস। আসলে জিনিসটা খুব লাইট, কারণ আমরা জানি, আমার আমার আগের বক্তা আমার বন্ধু নাফি কিন্তু এটা শেয়ার করছে যে আমাদের মেইন যে পড়াশোনা, মেইন যে আমাদের নলেজ যাচাই, সেটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। কোথায় হয়ে গেছে? আমরা যে এমসিকিউ যে পরীক্ষা দিচ্ছি ওইখানে আমাদের মেডিকেল নলেজ বলেন, জেনারেল নলেজ বলেন, সেটা যাচাই হয়ে গেছে। ভাইবাটা অ্যাকচুয়ালি খুব লাইট ব্যাপার। মানে ভাইবাতে আমার, মানে আমার অপিনিয়ন হচ্ছে অনেক বেশি যে কখনো ভ্যারি করে ব্যাপারটা এরকম না। আপনি একটা নর্মাল ভাইবা দিলে আর যে অনেক বেশি পারতেছে তার মধ্যে নাম্বার অনেক বেশি যে কম বেশি হয় এরকম না। ভাইবা জিনিসটা একটু লাইট, একটু হালকা জিনিস, কিন্তু আমরা অনেক বেশি স্ট্রেস দিয়ে ফেলি সেই তুলনায় হালকা। আচ্ছা, কিন্তু ভাইবাটা ইম্পর্টেন্ট। ওকে, আমরা তাহলে শুরু করি। তাহলে এটা আপনাদের পিএসসি, আপনারা অবশ্যই লোকেশনটা চেক করে নেবেন, কে কোথায় যাচ্ছেন। যদি সম্ভব হয় আগে ঘুরে আসতে পারেন। কারো যদি অনেক বেশি সোশ্যাল অ্যাংজাইটি বা প্যানিক ডিসঅর্ডার রিলেটেড প্রবলেম থাকে, নতুন জায়গায় গেলে ফোবিয়া, তাহলে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা এক ফাঁকে পড়তে পড়তে পিএসসি তে গিয়ে ঘুরে আসতে পারেন। হ্যাঁ, এটা একটা অপশন। আচ্ছা, আসেন, আমাদের ভাইবার প্রিপারেশনটা আমি ভাগ করছি আমাদের একটা টাইম লাইন অনুসারে, যে আজকে থেকে ভাইবার আগ পর্যন্ত কিভাবে করবেন, ভাইবার আগের দিন কি করা উচিত, তারপরে ভাইবার দিন আপনার অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত, এরকম আমি একটা ভাগ করছি। তো আজ থেকে ভাইবার আগের দিন পর্যন্ত আমরা এখন থিওরিটিক্যাল পড়াশোনাটা একটু বেশি করব। এটাকে আমরা ইউজুয়ালি দুই ভাবে ভাগ করতে পারি। সেটা হচ্ছে মেডিকেল পার্ট এবং জেনারেল পার্ট। তো মেডিকেল পার্টে আমার বন্ধু নাফি এর আগে সুন্দর করে বলে গেছে। মেডিকেল পার্টে আমি একটু শুরু করি যে অ্যাকচুয়ালি ভাইবাটা কিভাবে শুরু হয়। মেডিকেল পার্টির যে স্যার থাকেন উনি একটানা অনেকের ভাইবা নিতে থাকেন। সো এটা কিন্তু ওনার জন্য একটা প্রবলেম যে আমি কিভাবে কোশ্চেনটা শুরু করব। সেক্ষেত্রে উনি যে অ্যাপ্রোচটা ফলো করেন সেটা হচ্ছে যে উনি দুইটা কাজে শুরু করেন। একটা হচ্ছে আপনার কাছ থেকে শুনতে চান যে আপনি এখন কোথায় কাজ করছেন, কোনো কোর্সে বা ট্রেনিং এ আছেন কিনা, অথবা কিসে ক্যারিয়ার করবেন, এই কথাটা বলে আপনার কাছে জাস্ট, আচ্ছা আমি একটু ক্যামেরাটা অন করি, সেকেন্ড, হোপফুলি আমাকে দেখা যাচ্ছে এখন। এটা বলে অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে একটা একটা ক্লু চান যে কোন অ্যাঙ্গেল থেকে আপনার কথাবার্তাগুলো শুরু করবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আরেকটা অ্যাপ্রোচ হইতে পারে যে স্যার যে ফিল্ডে কাজ করেন উনি ওই ফিল্ডে রিলেটেড কোশ্চেন করতে পারেন। যেমন আমি দুইটা ভাইবা দিচ্ছি, 40তম এবং 42তম। আমার দুইটা ভাইবাতে মেডিকেল রিলেটেড কোশ্চেন দুই অ্যাঙ্গেল থেকে হচ্ছে। যেমন আমি প্রথম যে ভাইবাটা দিছিলাম ওইখানে আমাকে জেনারেল অ্যাপ্রোচ থেকে শুরু করছে, যে কোথা কোর্সে আছো কিনা, অমুক আছো কিনা, সেই রিলেটেড কোশ্চেন। যেমন আমার মেডিসিন রিলেটেড একটা কোশ্চেন করছে। দুই নম্বর আমি যে ভাইবাটা দিছিলাম, স্যার ছিলেন মাইক্রোবায়োলজির। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে না, সরি। আমি একটু আবার একটু যাই। ভিডিওটা তো অন করা আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। হোপফুলি এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আহ, আমাদের দ্বিতীয় যে স্যার ছিলেন উনি ছিলেন মাইক্রোবায়োলজি। উনি যেটা করছিলেন, উনি মাইক্রোবায়োলজি রিলেটেড কোশ্চেন করছিলেন আমাকে। তাহলে আপনাকে দুই ভাবে প্রিপারেশন রাখতে হবে। তো ইন জেনারেল যদি শুরু করেন, তাহলে সবার আগে আপনার শুরু করা উচিত সব ধরনের চিফ কমপ্লেইন গুলা দিয়ে শুরু করা উচিত। কি কি চিফ কমপ্লেইন? যেমন অ্যাবডোমিনাল পেইন, চেস্ট পেইন, হেডেক, তারপর হচ্ছে ভমিটিং, ডায়রিয়া, কনস্টিপেশন। আমাদের যে মেডিসিনের যে চিফ কমপ্লেইন গুলো আছে সেগুলো আপনাকে খুব ভালো করে পড়তে হবে। আপনাকে মনে রাখবেন মেডিকেল পার্টে খুব ডিপে কখনোই ঢুকবেন, আপনাকে খুব সুপারফিশিয়ালি কোশ্চেন করা হবে। তো সুপারফিশিয়ালি এন্ট্রি পয়েন্টই হচ্ছে এগুলো চিফ কমপ্লেইন গুলা। একটা, যেমন আমাকে কোশ্চেন করছিল, একটা পেশেন্ট ফিভার নিয়ে আসে, তুমি কিভাবে শুরু করবা। তাহলে এটা একটা চিফ কমপ্লেইন ছিল। চিফ কমপ্লেইন থেকে তাহলে আপনাকে কজ গুলা পড়তে হবে ডেভিডসন থেকে, অথবা যে বই থেকে আপনি কমফোর্টেবল সেই বই থেকে কজ গুলা পড়বেন। এবং একই সাথে সাথে এই যে বিভিন্ন টাইপের কজ আছে সেগুলো একটা জেনারেল অ্যাপ্রোচ। তাহলে ফিভার নিয়ে আসলে একটা নর্মাল ভাইরাল ফিভার হইতে পারে, ডেঙ্গি ফিভার হইতে পারে, চিকুনগুনিয়া হইতে পারে, এন্টেরিক ফিভার হইতে পারে। তাহলে আপনি গ্রসলি কিভাবে আলাদা করতেছেন, ক্লিনিক্যাল ফিচার দিয়ে কিভাবে আলাদা করতেছেন। গ্রস উপজেলা লেভেলে আপনি তিন চারটা যে গ্রস আমরা ইনভেস্টিগেশন করি, হ্যাঁ, সেইগুলা এখন লেপ্টোস্পাইরা ইনভেস্টিগেশন আপনি উপজেলায় করতে পারবেন না। আপনি উপজেলায় কি করতে পারবেন? সিভিসি করতে পারবেন। হ্যাঁ, তাহলে নর্মাল গুলা দিয়ে আপনি সিভিসি তে যদি লিকোসাইটোসিস, নিউট্রোফিলিক পান, ব্যাকটেরিয়াল, লিম্ফোসাইটিক পান, তাহলে এটা হচ্ছে আপনার ভাইরাল, এরকম। তাহলে উপজেলা লেভেলে আমরা যে কমন ইনভেস্টিগেশন গুলো করি সেই রিলেটেড দিয়ে কিভাবে চিফ কমপ্লেন গুলো আলাদা করবেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। হ্যাঁ, সব চিফ কমপ্লেন। নাম্বার টু হচ্ছে আপনার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট গুলো জানতে জানতে চাইতে পারে। যেমন ধরেন আপনাকে কোশ্চেন করলো যে আপনি একটা উপজেলাতে আছেন, আপনার এখন
পয়জনিং একটা রোগী আসলো, বিষ খাওয়া একটা রোগী আসলো, আপনি কি করবেন? জাস্ট আপনাকে এতটুকুই ক্লু দিবে। আপনি কখনোই মনে রাখবেন, মনে করবেন না যে আপনাকে বলবো ওপিসি পয়জনিং এর অমুক অ্যাট্রিপোনাইজেশনের ডোজ বলো, কখনোই অ্যাট্রিপোনাইজেশনের ডোজ ঠাস করে ঢুকে যাবে না স্যার। আপনাকে অলওয়েজ জেনারেল অ্যাপ্রোচ জিজ্ঞেস করবে। তাহলে আপনাকে জিজ্ঞেস করবে একটা বিষ খাওয়া রোগী আসছে, তুমি এখন কি করবা? তাইলে আপনার ওই যে পয়জনিং এর জেনারেল ম্যানেজমেন্ট, গ্রসলি জেনারেল ম্যানেজমেন্ট খুব ভালো করে করবেন। আচ্ছা, সাথে বলতে পারে সাপে কাটা রোগী আসছে, স্নেক বাইটের রোগী আসছে, তুমি এখন কি করবা? জেনারেল অ্যাপ্রোচ। তাহলে অবশ্যই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট গুলো আপনি শুরু করবেন এবিসিডি যে ম্যানেজমেন্ট গুলো, এয়ারওয়ে, ব্রিদিং, এই জিনিসগুলো সুন্দর করে গোছায় ফেলবেন। যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট যাই বলুক না কেন, আপনি এবিসিডি দিয়ে শুরু করবেন। এভাবে, এটা হচ্ছে নাম্বার 2। আচ্ছা, এরপরে আসেন আমরা একটু সামনে প্রসিড করি। আর কি টাইপের কোশ্চেন হতে পারে? আরেকটা হতে পারে যে আপনাকে ইপিআই রিলেটেড এভরিথিং আপনাকে জানতে হবে। কারণ আমাদের আমার একটু আগে নাফি বলে গেছেন, ইপিআই হচ্ছে আমাদের বাংলাদেশে ওয়ান অফ দ্য সাকসেসফুল হেলথ প্রোগ্রাম। তাহলে ইপিআই রিলেটেড এভরিথিং আপনাদেরকে জানতে হবে। ইপিআই কত সালে শুরু হয়েছে, কি কি টিকা দেওয়া হয়, কারা টিকা দেওয়া হয়, নতুন করে যে টাইফয়েডের ভ্যাকসিনেশন আসছে, হেপাটাইটিস বি ইনক্লুড করা হয়েছে, এইচপিভি ইনক্লুড করা হয়েছে, তাহলে এগুলার কোনটা কি, এগুলো সবগুলা খুব ভালো করে জানতে হবে। এরপর আসেন ইনফেক্টিভ ডিজিজ গুলো। আমাদের দেশে টিবিটা খুবই কমন একটা জিনিস, তো টিবিটা খুব ভালো করে জানবেন। প্লাস হচ্ছে যারা একটু পার্বত্য চট্টগ্রাম, ম্যালেরিয়া, কালাজ্বর, ইনফেক্টিভ ডিজিজ সবকিছু সম্পর্কে জানবেন। খুব কমন একটা জিনিস গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এটা আপনাদের জানতে হবে। তারপর আসেন এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, এইগুলোতেও জিজ্ঞেস করতে পারে। কারণ নন কমিউনিকেবল ডিজিজ গুলা কিন্তু এখন ইনফেক্টিভ ডিজিজের চেয়ে নন কমিউনিকেবল ডিজিজ গুলা অনেক বেশি মানুষজন সাফার করতেছে। আচ্ছা, এরপরে কি হতে পারে? এরপর বেসিক থেকেও কোশ্চেন আসতে পারে। যেমন আমি আমার ভাইবার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমার স্যার ছিলেন মাইক্রোবায়োলজি, উনি আমাকে জিজ্ঞেস করলেন বিসিজি ভ্যাকসিনেশন কিভাবে কাজ করে। উনি একদম ডিপে চলে গেছে। তাহলে আপনাদের মেন্টালি প্রিপারেশন থাকতে হবে। কোনো একজন স্যার মাইক্রোবায়োলজিস্ট, কোনো একজন স্যার বায়োকেমিস্ট্রির, কোনো একজন স্যার অ্যানাটমির হইতে পারেন সিনিয়র, কোনো প্রফেসর, কোনো একজন স্যার প্যাথোলজির হইতে পারেন। উনি অনেক ডিপ থেকে কোশ্চেন করে ফেলতে পারেন। এইটা কিন্তু হইতেই পারে। আপনার মেন্টালি প্রিপারেশন রাখতে হবে। উনি সেল ইনজুরি সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, উনি নিউপ্লেসিয়া সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, অনেক কিছু সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। আপনারা এখন তার মানে কি একদম বায়োকেমিস্ট্রি সবকিছু আবার 100% পড়া শুরু করবেন? দরকার নাই। কিন্তু মেন্টালি প্রিপারেশন রাখেন, আপনার ডিপ থেকে কোশ্চেন আসতে পারে। আমাকে যে মাইক্রোবায়োলজি স্যার যে ডিপ থেকে কোশ্চেন করছিলেন, ওইটা কিন্তু আমি পারি নাই, আমি আমতা আমতা করে অ্যান্সার দিছিলাম। কিন্তু আমার যে মার্কস একদম ভাইভাতে কম আসছে, ব্যাপারটা কিন্তু এরকম না, মোটামুটি একটা ভালো মার্কসই আসছে। সো আপনি প্রিপেয়ার থাকবেন যে অ্যানাটমি, ফিজিওলজি, বেসিক সাবজেক্টে স্যাররা আসলে ওনারা অনেক ডিপ থেকে, না আগের কোন স্যার থাকবেন আগের দিন জানতে পারবেন না, আপনি কোনো কিছু জানতে পারবেন না ভাইবার রিলেটেড। সো ডিপ থেকে ওনারা কোশ্চেন করতে পারে, মেন্টালি প্রিপেয়ার থাকবেন। এবং যদি এরকম কোশ্চেন আসে যে আপনার আপনার ভাইবার টেবিলে নর্মাল ফিভারের অ্যাপ্রোচ জিজ্ঞেস করলে বোঝা মানে ভুলে যাওয়া লাগে স্ট্রেসের জন্য, সো অ্যানাটমি, ফিজিওলজি থেকে ডিপ থেকে কোশ্চেন করে, আপনি ভুলে যাইতেই পারেন, কোনো সমস্যা নেই। আপনি স্যারকে বলেন, স্যার আমি তো পড়ছিলাম, স্যার আমি, হেসে আনসার দিবেন, স্যার আমি এই মুহূর্তে মনে করতে পারতেছেন। আপনি লজ্জিত ভঙ্গিতে হাসার কিন্তু একটা লজ্জিত ভঙ্গি আছে, ওই ভঙ্গিতে হেসে আপনি বলবেন, স্যার আমি এই মুহূর্তে মনে করতে পারছেন, এক্সট্রিমলি সরি। কিন্তু কিছু যদি বলতে পারেন, এটা তার সাবজেক্টের জন্য ভালো। বেসিক সাবজেক্টে স্যার অনেক সময় যেটা হয় যে একটু নেগলেক্টেড ফিল করেন, সেক্ষেত্রে আপনি যদি তাকে একটু ইনপুট দিতে পারেন তাহলে ভালো। আপনি পারতেছেন না, তাহলে খুব লজ্জার সাথে বলেন, আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি এটা পড়ছিলাম, আমি ভুলে গেছি, এরকম কিছু একটা বলেন, কিন্তু ওইটা নিয়ে খুব বেশি স্ট্রেসের মধ্যে যায় না। এরপরে হেলথ রিলেটেড আর কিছু মানে বেসিক কিছু ব্যাপার আছে জেনারেল, যেমন হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ পলিসি, তারপর উপজেলা হেলথ কমপ্লেক্সের আমাদের অর্গানোগ্রাফ, এগুলো অল্প অল্প করে জানবেন। হ্যাঁ, অল্প অল্প করে জানবেন, অনেক বেশি ডিপে যাওয়ার দরকার নেই, গ্রসলি যাতে অল্প কিছু কথা বলতে পারেন, হ্যাঁ অতটুকু। আচ্ছা, এখন আসেন আমরা একটু সামনে আগাই। এখন আসে জেনারেল পার্টে কি কি পড়বেন। জেনারেল পার্টে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জুলাই আন্দোলন। জুলাই আন্দোলন সম্পর্কে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে, আপনি ধরে রাখতে পারেন আসার সম্ভাবনা অনেক বেশি জিজ্ঞেস করার সম্ভাবনা। তাহলে জুলাই আন্দোলনে আপনি কোথায় ছিলেন, কি করতেছিলেন, ডক্টরদের ভূমিকা কি ছিল, এগুলো সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। 2 নম্বর জিজ্ঞেস করবে সংস্কার, এই যে অনেক বেশি কথাবার্তা চলতেছে সংস্কার, তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা, আপনাকে এরকম জিজ্ঞেস করতে পারে যে আপনাকে যদি সংস্কার কমিটিতে দেওয়া হইলো, আপনি কি কি সংস্কার করবেন? আপনি 2টা সংস্কারের নাম বলেন, এরকম জিজ্ঞেস করতে পারে। তাহলে এইগুলো আপনাকে বলতে হবে। তারপরে জিজ্ঞেস করতে পারে যে আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে আপনার অভিমত কি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে আপনার অভিমত কি, আপনি আপনার মতো করে বলবেন, কোনো সমস্যা নেই। তারপরে কি কি সংস্কার আপনি চান, এরকম একটা কোশ্চেন অবশ্যই আপনাকে করতে পারে, বা 2টা সংস্কারের নাম বলেন। এরপরে যেগুলা ঘটনাগুলা যেগুলো ঘটতেছে, যেমন ইরান ইসরায়েল যুদ্ধ, হ্যাঁ ফ্রিকুয়েন্ট যে ঘটনাগুলো বাইরে ঘটতেছে সেইগুলাও একটু নজর রাখবে। আচ্ছা, এরপরে টেকনিক্যাল কিছু কোশ্চেন করতে পারে, সেটা জেনারেল পার্ট থেকেও না, সেটা মেডিকেল পার্ট থেকেও না। কি কোশ্চেন করতে পারে? আপনি উপজেলা লেভেলে গেলে পলিটিক্যাল একটা পার্সন এসে আপনাকে বললো যে আপনি যে হেলথ সার্টিফিকেট দিচ্ছেন, ইনজুরি সার্টিফিকেট, সেটা আপনাকে চেঞ্জ করার জন্য
হুমকি ধামকি দিচ্ছে, টাকা অফার করতেছে, তাহলে এটা আপনি কিভাবে বলবেন? তাহলে এটা আপনাকে টেকনিক্যাল অ্যান্সার দিতে হবে। নাম্বার ওয়ান বলবেন যে সবসময় ডকুমেন্টেশনের কথা বলবেন, যে আমি যাই করি না কেন উপজেলাতে, আমি আমার দায়িত্ব চলাকালীন, আমি যখন ইমার্জেন্সি ডিউটি করতেছি, আমি যখন ওপিডি, স্পেশালি যখন ইমার্জেন্সি ডিউটি করতেছি, আমি যাই করি না কেন, আমি ক থেকে শুরু করে আমি একটা ক শব্দ উচ্চারণ করলেও আমি সেটা ডকুমেন্টেশন রাখবো। রোগী যদি ক শব্দ উচ্চারণ করে, আমি সেটা ডকুমেন্টেশন রাখবো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশন অলওয়েজ ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আপনার যদি ডকুমেন্টেশন থাকে, আপনি অলওয়েজ যে যতই ঝামেলায় পড়েন না কেন, আপনি সেটা হ্যান্ডেল করতে পারবেন। তাহলে আপনি ডকুমেন্টেশন কাগজে রাখবেন নাম্বার ওয়ান, আপনি ছবি তুলে রাখবেন ফোনে, আপনি ভিডিও করে রাখবেন। আপনি ওয়ার্ড বয়কে বলবেন তুমি ভিডিও করো, রোগী একটা কথা বলবে সেটাকে তুমি ভিডিও করে রাখতে, আপনি ভিডিও করে রাখতে বলবেন। তাহলে ডকুমেন্টেশন ডকুমেন্টেশন ডকুমেন্টেশন। তাহলে এই কথাটা, ডকুমেন্টেশন কথাটা স্যারদেরকে খাওয়াবেন, যে স্যার যে কোনো ইনফ্লুয়েন্স, যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমি সবার আগে ওই সিচুয়েশনটাকে প্রপার ডকুমেন্টেশন রাখবো। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি আমার অথরিটিকে ইনফর্ম করব। কোন অথরিটিকে ইনফর্ম করব? যে আমার যে ইউটিউবপি আছে তাকে, আমার যে আরএমও আছে, যে ভাই, হঠাৎ করে কল দিব যে ভাই এরকম একটা ঘটনা ঘটছে, আমি কি করব? আপনি এটা ইনফর্ম করে রাখবেন, রোগীর লোক এরকম করতেছে, আপনার ইউটিউবপি কে ফোন দিবেন। আপনি সবসময় অথরিটিকে ইনফর্ম করবেন। খুব বেশি ঝামেলা হলে আপনার ইউনো কে কল দিবেন, আপনার ওসি কে কল দিবেন। আপনি কোনো ঝামেলা হওয়ার আগে আগে সবাইকে ইনফর্ম করে ফেলবেন, এলাকার যত মানুষ আছে। তাইলে আপনি ঝামেলা থেকে মুক্ত থাকবেন। তাহলে এইগুলা, তারপর আপনাকে কোশ্চেন করতে পারে আরেকটা জিনিস, তুমি তো মেয়ে, যদি মেয়েরা হয়, তুমি তো একটা মেয়ে, তুমি উপজেলা একা গিয়ে থাকতে পারবা কিনা, তুমি কি বিবাহিত কিনা, এরকম অনেক কোশ্চেন করতে পারে আপনাকে। এই ধরনের কোশ্চেন জন্য প্রিপারেশন রাখতে হবে। স্পেশালি মেয়েদের জিজ্ঞেস করবে তুমি কি একা একা বাসার বাইরে গিয়ে থাকতে পারবা কিনা। আপনি তখন বলবেন এমন, আপনার হয়তো উপজেলা খুব বেশি ভালো লাগে না, কিন্তু আপনি মনে রাখবেন যে গ্রাম বাংলার জন্য আপনার প্রাণ কাঁপতেছে, এরকম একটা অ্যান্সার দিবেন যে আমি এমবিবিএস পাস করছি জনগণের সেবা করার জন্য, আই এম ডাইং টু সার্ভ দেম। হ্যাঁ, আপনি স্যারকে যেমনি ইচ্ছা তেমনি খাওয়াবেন, যে উপজেলায় গিয়ে আমার অর্জিত সকল জ্ঞান আমি কাজে লাগাবো। হ্যাঁ, এরকম করে আপনি সবকিছু বলবেন, এটা আমার ড্রিম ছিল, আমি মানে রাতে ঘুমাইতে পারি না এইগুলার স্বপ্ন দেখে দেখে, এরকম যা ইচ্ছা তাই বলতে থাকবেন। আপনার স্যারকে বুঝাইতে পারলেই হইলো। আচ্ছা, এখন আসেন ভাইবার আগে কি, ভাইবার আগের দিন কি কি করবে। আগের দিন হচ্ছে আপনার নতুন কিছু পড়ার দরকার নাই, এটা মনে রাখবেন। আপনার এনাফ নলেজ হয়ে গেছে, আপনার নতুন কিছু পড়ার দরকার নাই। খুব রিল্যাক্স মাইন্ডে থাকেন, নামাজ কালাম পড়েন, গান শুনেন, যার যেমনি যা ইচ্ছা করতে ভালো লাগে, কারো ঘুমাইতে ভালো লাগে ঘুমান, কারো খাইতে ভালো লাগে খান, গেমস খেলতে ভালো লাগে গেমস খেলেন, যা ইচ্ছা করেন। মাথাটা কুল রাখেন। নাম্বার ওয়ান, সব খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে ডকুমেন্ট গুলা গুছায় রাখেন। হ্যাঁ, দেখবেন অনেকগুলা ডকুমেন্ট নিয়ে কিন্তু আমাদের ইয়াতে যাইতে হয় ভাইবার সময়, এবং ভাইবার হলে কিন্তু এইসব ডকুমেন্ট নিয়ে ঢুকতে হয়, এবং তিন চার রকমের ডকুমেন্ট গুলো সাজায় হাতে দিতে হয়। সো আপনারা যেটা করবেন, এরকম এরকম ছোট ছোট ক্লিপ পাওয়া যায়। হ্যাঁ, দেখেন আমি ক্লিপ নিয়ে বসে আছি অলরেডি, আমি নিজেও পার্সোনালি এটা ইউজ করি, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। এরকম ছোট ছোট ক্লিপ পাওয়া যায়, এই ক্লিপ দিয়ে আপনার ইয়াগুলাকে, পেপার গুলাকে খুব ভালো করে গোছায় রাখবেন। আমি আমার দুইটা ভাবার সময় দেখছি মানুষজন এই সব গোছানো নিয়ে এত বেশি স্ট্রাগল করে, কারণ আপনার এসএসসি এই যে তিন চার সেট তৈরি করতে হয়। তাহলে আল্লাহর ওয়াস্তে এখন থেকে, এটা ভাবার আগের দিন না, আজকে থেকেই কাগজগুলা গুছায়, এগুলা পিন করে সুন্দর করে গুছায় রাখেন। ভাবার সময় কাগজ পড়ে যেতে দেখছি, এলোমেলো হয়ে যেতে দেখছি, খুব প্যানিকড হয়ে যায়। সো এই কাজগুলো অবশ্যই করেন। নাম্বার টু, আরেকটা জিনিস আপনাকে গুছাইতে হবে, সেটা হচ্ছে আপনার আপনার ড্রেসটা আপনি গুছায় ফেলেন, এখন থেকেই ড্রেসটা গুছায় ফেলেন। ড্রেসটা কি, আপনি যে কোনো ড্রেসই পরতে পারেন। ছেলেদের জন্য একটা হালকা কালারের শার্ট হয়ে যাবে, নীলের একদম পিওর সাদা শার্ট পরতে পারেন, হালকার মধ্যে নীল, খুব হালকা যে কোনো হালকা শেড পরতে পারেন। হ্যাঁ, খুবই হালকা লাইট শেড পরবেন। আর ডার্ক কালারের প্যান্ট পরবেন। হ্যাঁ, ডার্ক কালার একদম ডার্ক ব্লু, ব্ল্যাক হইতে পারে অথবা নেভি ব্লু হইতে পারে, ডার্ক কালার প্যান্ট পরবেন। শু কি পরবেন? শু হচ্ছে যে কোনো একটা ফর্মাল শু পরবেন। হ্যাঁ, আপনার কেডস পরার দরকার নাই, খুব এক্সোটিক কোনো শু পরার দরকার নাই, নর্মাল একটা শু পরবেন। এইটা যে ফিতাওয়ালা অক্সফোর্ডের শু হইতে হবে এমন কোনো কথা নাই, আমি ফিতা ছাড়া শু দিয়েই দুইটা ভাইবা দিচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, সাথে আপনার অবশ্যই টাই পরবেন। হ্যাঁ, অবশ্যই টাই পরবেন। আচ্ছা, স্যুট পরবেন কিনা? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই স্যুট পরে, কিন্তু স্যুট ছাড়াও ভাইবা দেওয়া যায়। আমি স্যুট ছাড়াই ভাইবা দিছি। আমি যেটা করছিলাম, হালকার মধ্যে একটা শার্ট, টিপ একটা প্যান্ট, একটা ফর্মাল শু, সাথে আমি একটা সুন্দর টাই পরছিলাম। হ্যাঁ, টাইটা একটা ক্লিপ দিয়ে লাগাই যাবে। টাইটা অবশ্যই পরবেন এক কালারের, অনেক জিগজ্যাগ টাই না, নর্মাল এক কালারের মধ্যে একটা ডিপ কালারের কন্ট্রাস্টিং, যেহেতু সাদা শার্টটা পরবেন লাইট কালারের, কন্ট্রাস্টিং একটা নেভি ব্লু কালারের ডিপ কালারের একটা টাই পরবেন। অবশ্যই স্যুটটা পরতে পারলে ভালো, কিন্তু যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি আসলে ফর্মাল, এই যে আমি ব্লেজার লাগবে কিনা একজন কোশ্চেন করছেন, আমি সেটা নিয়ে আপনাকে বলতেছি যে নর্মালি ইউজুয়ালি আমি ফর্মাল ড্রেস আপ খুব বেশি পরি না, আমি সবসময় ক্যাজুয়াল ড্রেসেই থাকি। আমি অফিসে করতাম উপজেলা লেভেলে এই ইন ছাড়া, মানে এটা আমার খুব পার্সোনাল ওপিনিয়ন বলতেছি, এটা অন্যর সাথে নাও মিলতে পারে। সো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি ওই ব্লেজার ট্লেজার পরে খুব বেশি কমফোর্ট ফিল করি না, এই জন্য আমি ব্লেজার ছাড়াই গেছিলাম।
আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয় নাই। সো কেউ যদি ব্লেজার পরে যাইতে পারেন, ইটস পারফেক্টলি ওকে। কেউ যদি চান না আমার ব্লেজারে খুব অসুবিধা হচ্ছে, আমি খুব বেশি কমফোর্টেবল না, ব্লেজার ছাড়াও সুন্দর ইন করে শার্ট পরে যান, একটা টাই পরেন, আপনাকে খুব সুন্দর লাগবে, কোনো প্রবলেম নাই এটা নিয়ে। আপুরা শাড়ি পরে, প্রিফারেবলি শাড়ি পরার চেষ্টা করবেন, হ্যাঁ। শাড়িটাতে আপুদেরকে ভালো লাগে, ম্যাক্সিমাম শাড়ি পরে যায়। আপনারা দেখবেন যে 99% মানুষ মেয়েরা শাড়ি পরে, কেউ একজন একজন দুইজন আমি দেখছি যারা হচ্ছে সালোয়ার কামিজ পরে গেছিল। এটা ভালো লাগে না, অনেস্টলি বলবো ভালো লাগে না। আজকে থেকে যারা এখনো শাড়িতে কমফোর্টেবল না, আপনারা এখনো হাতে সময় আছে, পড়াশোনা একটু কম করেন, হেলথ পলিসি নিয়ে ডিটেলস না পড়ে দুই বেলা করে শাড়ি পরার প্র্যাকটিস করেন। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে এনশিওর করি এটা, শাড়ি পরাটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কমফোর্টেবল না হলেও চেষ্টা করেন শাড়ি পরা। আচ্ছা, শাড়ি কেমনে পরবেন? মার্জিত একটু ফর্মাল টাইপের শাড়ি পরুন। আমার শাড়ি নিয়ে আইডিয়া নাই, আমি এই জন্য ডিটেলস বলতে পারতেছি না। ভাইবার আগের দিন রাতে কোনো পড়ার দরকার নাই, আপনি ভালো একটা ঘুম দেন। আপনার ঘুম আসতেছে না, আপনি চুপচাপ শুয়ে থাকেন, আপনি শুয়ে থাকেন লাইট অফ করে, ভালো একটা ঘুম দিতে হবে। স্ট্রেস, ঘুম কম হয়, স্ট্রেস মাথায় নিয়ে পরীক্ষা দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। আচ্ছা, ভাইবার দিন কি করবেন? আচ্ছা, ভাইবার দিন সকালে খুব ভালো করে নাস্তা করে নিবেন। মানে বেশিরভাগ সময় খাইতে ইচ্ছা করে না, চেষ্টা করবেন যতদূর সম্ভব খাওয়ার। কারণ আপনাকে অনেক লম্বা সময়, ইভেন আপনি সকাল 8টার সময় আপনাকে ঢুকানো হবে, 1টার সময় আপনাকে ভাই ভাই ডাকতে পারে, অনেক দেরি হতে পারে। তাহলে আপনার কিন্তু ভেতরে একবার ঢুকানোর পরে বাইরে বের হওয়ার সুযোগ নাই। তাহলে আপনার যদি খিদা লাগে, হাইপোগ্লাইসেমিক হয়ে যান, তাহলে আপনি কিন্তু খুব বড় ধরনের বিপদে পড়বেন। এই জন্য সকালে অবশ্যই নাস্তা করে নিবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সাথে করে পানি এবং শুকনা খাবার নিয়ে যাবেন, এইটা আপনি ক্যারি করতে পারবেন। হ্যাঁ, আপনার যত ধরনের, আপনি জুস নিয়ে যান, আপনি 5টা জুস নিয়ে যান, কেক নিয়ে যান, বিস্কুট নিয়ে যান, চকলেট নিয়ে যান, যা ইচ্ছা তাই নিয়ে যান, কোনো সমস্যা নেই। আপনার খাইতে ইচ্ছা না করলে আসার সময় ফেলে দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিয়ে যান, এটা সেফ। হ্যাঁ, নিয়ে যাওয়া সেফ। সাথে স্যালাইন নিয়ে যেতে পারেন, হ্যাঁ, স্যালাইন, পানি, শুকনা খাবার, এগুলো সবকিছু নিয়ে যান। সকালবেলা উঠে আপনি যেটা করতে, মোহাম্মদুল্লাহ মিউট হয়ে গিয়েছে বোধহয়। অ্যাংজাইটির, আচ্ছা কিছু বলবেন বা বোরকা পরে ভাইবা, আই ক্যান্ট এক্স্যাক্টলি রিকল যে বোরকা পরে কেউ ভাইবা দিছে কিনা। আমি যেটা রিকল করতে পারি যে অনেকেই হিজাব পরে, আপনি খুব মার্জিত ভাবে হিজাব পরে যান, কোনো সমস্যা নেই, শাড়ি পরেন, ফুল হাতা ইয়া পরেন, কোনো সমস্যা নাই, কিন্তু এক্স্যাক্টলি বোরকা পরে কেউ দিছে কিনা আমি রিকল করতে পারি না। আপনি যদি একেবারে আনকমফোর্টেবল হল দিতে পারেন, বাট বেটার হচ্ছে আপনি ফুল হাতা একটা ব্লাউজ পরেন, শাড়ি পরেন, সুন্দর করে হিজাব পরেন। এইটা আপনার ভাই মানে ইয়ার মতোই, পর্দার মতোই কাজ করবে। আচ্ছা, আমার মতো যদি কারোর ট্যাকিকার্ডিয়াক প্রবলেম থাকে, তাহলে আপনারা ইনডেভার খেয়ে যাইতে পারেন। সকালবেলা খালি পেটে উঠে 40 mg, 40 mg একটা ইনডেভার খেয়ে ফেলতে পারেন। হ্যাঁ, আমি 40 প্লাস 80 mg ইনডেভার খেয়ে গেছি, কারণ আমি অনেক বেশি চা কফি খাই, আমার সিম্প্যাথিক অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, এই জন্য আমি 80 মিলিগ্রামের ইনডেভার খেয়ে গেছি, সমস্যা হয় না। আপনারা এখন থেকে একটু ট্রাই করতে পারেন, সকালে উঠে খালি পেটে একটা 40 খেয়ে দেখলেন আপনার ব্রাডিকার্ডিয়া হয় কেন। ইউজুয়ালি 80 পর্যন্ত খাইলে ব্রাডিকার্ডিয়া হয় না। সো ইনডেভার খেয়ে যাইতে পারেন, আপনার হার্টবিট কম থাকবে, অনেক কুল ফিল করবেন। আচ্ছা, সময় হাতে নিয়ে বের হবেন, কারণ ঢাকা শহরে সময়ের কোনো গ্যারান্টি নাই। অনেক আগে বের হন, আপনি 6টার সময় বের হন, কোনো সমস্যা নাই, ঠান্ডা ওখানে গিয়ে পৌঁছায় যান, পৌঁছায় বসে থাকেন চুপচাপ, কোনো সমস্যা, এজ আর্লি অ্যাজ পসিবল। কখনোই কখনোই দেরি করবেন না, হ্যাঁ, আল্লাহর রাস্তায় এই কাজটা করবেন না। এটা কিন্তু হয়, এটা আমি কি বারবার কেন বলতেছি, সিলি ব্যাপারগুলা আমি দেখছি অনেকেই দেরি করে আসে, অনেকেই কিন্তু ওই যে ক্লিপ নেয় না, কাগজগুলা হ্যাফ হ্যাজার্ড করে, প্যানিকটে ভুগে, এরকম হয়েছে। সো আল্লাহ না করুক এটা যেন আপনার সাথে না হয়, এই জন্য বারবার এটা আপনাকে বলতেছি। এবং যাওয়ার সময় অবশ্যই চেক করে নিবেন যে প্রপার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলা সাথে নিছেন কিনা। হ্যাঁ, এইটা আগে থেকে, এখন থেকে প্রিপেয়ার করে রাখেন, যাতে পরবর্তীতে আপনার হ্যাফ হ্যাজার্ড না হয়ে যায়। আচ্ছা, এইটা দেখেন, ছবিটা দেখেন এইভাবে। আহ আহ, আচ্ছা, কোশ্চেন করছে ভাইয়া মাস্ক পরে যেতে হবে না, আপনি মাস্ক পরে যাবেন না। হ্যাঁ, কোভিড সিচুয়েশন, আপনি অবশ্যই মাস্ক খুলেই ঢুকবেন। আচ্ছা, আপনাকে দেখেন, আপনারা যখন ইয়াতে যাবেন, যখন আপনি পিএসসি তে ঢুকবেন 8টা 9টার 8টার সময়, আপনাদেরকে এইভাবে সিরিয়ালি দাঁড় করাবে। হ্যাঁ, এরকম লম্বা করে সিরিয়ালি দাঁড় করাবে, তারপর একজন একজন করে চেক করবে, চেক করে করে ঢুকাবে, এরকম। দেখেন এই যে এই ভাই, সাদা ভাই কিন্তু ব্লেজার পরে নাই। হ্যাঁ, ওনার হাতে আছে কিনা জানি না, সম্ভবত হাতে আছে। এটা ব্লেজার ছাড়াও কিন্তু মানুষজন পরীক্ষা দেয়। হ্যাঁ, অনেকেই দেখি এই কোশ্চেনটা আমাকে করতেছেন, এটা ছাড়াও পসিবল। আচ্ছা, ভাইবার দিন, ভাইবার সময় কিভাবে ঢুকবেন? প্রথমত ভাইবার সময় আপনাকে 2-3 সেট কাগজ নিয়ে ঢুকতে হবে। এই কাগজগুলা ভাইবার রুমে ঢোকার পর একজনের হাতে দিতে হবে, উনি কাগজগুলা চেক করবে। তো ঢোকার সময় প্রথমে দরজা খুললেন, খুলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসতে বলবে, যাবেন। এরপর বসতে আপনার ইউজুয়ালি বলবেন বসেন, বলবে। যদি বসতে না বলে 10 সেকেন্ড দাঁড়ান, তারপর জিজ্ঞেস করেন স্যার আমি কি বসতে পারি, আপনি জিজ্ঞেস করবেন, হ্যাঁ, অনুমতি চাবেন, আন্দাজে বসবেন না। তারপর কি করবেন? ইংরেজিতে আজ করলে ইংরেজিতে উত্তর দিবেন, বাংলায় বললে বাংলায় উত্তর দিবেন। 3 নম্বর হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, বি ইয়োর সেলফ। মনে রাখবেন আমি বলছি আপনাদের মেইন যাচাই করা যেটা, স্পেশালি টেকনিক্যাল ক্যাডারে ডক্টরদের ক্ষেত্রে মেইন যাচাই করা যেটা আপনাদের কিন্তু হয়ে গেছে,
ভাইবাতে মানে আমি যতদূর শুনছি ভাইবাতে অনেক বেশি মার্ক কাউকে দিছে, কাউকে একদম ফেল করায় দিছে জিরো দিয়ে, এরকম হয় না। আপনি যদি একটা নর্মাল ভাইবা দেন, আপনি কিছু জিনিস পারবেন, কিছু জিনিস পারবেন না, এটাই এটাই নর্মাল। সেক্ষেত্রে আপনাকে হয়তো, আপনি যদি কিছুই না পারেন আপনাকে হয়তো একটা 5 মার্ক দিয়ে দিতে পারে, আপনি যদি অনেক কিছু পারেন আপনাকে হয়তো 10 মার্ক বেশি দিতে পারে। অনেক বেশি যে ভ্যারি করবে আকাশ পাতাল এটা না। সো আপনি অনেক বেশি পণ্ডিতি করলেই যে বিশাল মার্ক পেয়ে যাবেন এরকম কোনো সুযোগ নাই। সো বি ইয়োর সেলফ, নর্মালি একটা নর্মাল থাকে, নাম্বার ওয়ান। নাম্বার আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে, যে কোনো ধরনের আনএক্সপেক্টেড কোশ্চেনের জন্য রেডি থাকেন। যেমন ধরেন আমার ক্ষেত্রে জিজ্ঞেস করছিল তোমার বাসা কোথায়, স্যারের সাথে আবার কমন পড়ে গেছে আমার বাসা কোথায়, তারপর জিজ্ঞেস করছে অমুক জায়গায় কি অমুক চপ খাইছো কিনা, এরকম জিজ্ঞেস করছে। কিন্তু তাইলে আপনি খুব সুন্দর এরকম কোশ্চেন করলে আপনার তো জন্যই ভালো, যেহেতু আপনি রিল্যাক্স হয়ে গেলেন। তাইলে এই টাইপের যে কোনো আনএক্সপেক্টেড যে কোনো অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করতে পারে, আপনি অলওয়েজ রেডি থাকবেন সরি বলার জন্য স্যার, এবং হাসি মুখে সরি বলবেন। স্যার এক্সট্রিমলি সরি স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার, এই জিনিসটা আমার জানা নাই, এভাবে বলবেন, কোনো সমস্যা নাই। আর কোন রকম তর্ক করবে না। তর্ক করবে না বলতে কি, ধরেন আপনার আপনি একটা জিনিস বেশি জানেন, আপনি জানতেই পারেন একটা জিনিস, আপনি কনফিডেন্ট, অনেকে কোর্সে আছেন যে কোনো জায়গায়, অনেকে এমআরসিপি দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, অনেকের নলেজ অনেক ভালো আছে। দেখা গেল স্যার অনেক আগে, স্যাররা ক্লিনিক্যাল প্র্যাকটিস এতই বিজি, একটা জিনিস স্যারের মনে নাই। আপনি জানতেছেন যে স্যার এটা ভুল অ্যাঙ্গেল থেকে বলতেছে, আপনি আপনি একটা জিনিস সঠিক বলছেন, স্যার বললো না এটা তো এটা না, এরকম হইতে পারে, আপনি মেনে নেন জি স্যার জি স্যার। অলওয়েজ কোনো রকম তর্ক করবেন না, কোনো রকম তর্কের মধ্যে, আর্গুমেন্টের মধ্যে যাবেন না। তো আই গেস আমি ব্যাপারটা গুলা বুঝাইতে পারছি। যদি আমার আর কোনো প্রেজেন্টেশন নাই, কারো যদি কোনো কোয়েরি থাকে তাহলে একটু করতে পারেন, আমি দেখি চ্যাটে কোনো কোয়েরি আসছে কিনা। এখানে বলছেন ভাইয়া মার্জিনালি প্রিলি হলে কি ভাইবা দিয়ে কাভার করার চান্স আছে? ইয়েস আছে ভাইয়া, অবশ্যই। আপনি যদি ভাইবাতে 10 মার্কও বেশি পান অনেক দেখতে আগায় যাবেন। একটা ভালো কুল ভাইবা দেওয়ার চেষ্টা করেন। একদিনে কয়জন ভাইবা দিবে ভাইয়া, এইটা এক্স্যাক্টলি আমার জানা নাই, খুব সম্ভবত 20 জনের মতো ডাকে, আমার এক্স্যাক্টলি মনে নাই। হ্যাঁ, পিডিএফটা দিলে খুবই উপকৃত হবো। আচ্ছা, পিডিএফটা দিয়ে দিয়ে দিব নে। প্লেজার লাগবে কিনা, কোন স্যার থাকবে আগের দিন জানা যাচ্ছে না, ঠিক আছে ওকে। তাহলে আর যদি কোনো কোয়ারি না থাকে তাহলে আমরা শেষ করতে পারি আই গেস। ভাইবা কি রেজিস্ট্রেশন নম্বরে সিরিয়ালি হয়? এটা আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে রিকল করতে পারতেছি না ভাইয়া, খুব সম্ভবত রেজিস্ট্রেশনের সিরিয়াল অনুসারে হয়। তো থ্যাংক ইউ সবাইকে, বিডি ফিজিশিয়ানকে স্পেশালি ধন্যবাদ আমাদের মধ্যে ছোট ছোট মানুষকে এখানে ডাকার জন্য।